নির্বাচনের একেবারে শেষ প্রান্তে এসে আসন সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণ নিয়ে জামায়াত ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের সম্পর্ক নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। দীর্ঘ আলোচনা ও দর কষাকষির পর 10 দলীয় সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা এলেও তার পরপরই আসন বণ্টনের হিসাব নিয়ে দ্বিধা ও অস্বস্তিতে পড়ে ইসলামী আন্দোলন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দলটির শীর্ষ নেতৃত্ব প্রকাশ্যেই ক্ষোভ ও অসন্তোষ জানাতে শুরু করেছে। এমনকি চাহিদা মতো আসন নিশ্চিত না হলে সমঝোতা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারিও শোনা যাচ্ছে। জামায়াতের নেতৃত্বাধীন এই জোটের নতুন সমীকরণ ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে এখন তুমুল আলোচনা ও সমালোচনা। প্রশ্ন উঠেছে, চরমোনাই কি আদৌ এই প্রস্তাব মেনে নেবে, নাকি নতুন কোনো দ্বন্দ্বে ভেঙে পড়তে পারে জামায়াত কেন্দ্রিক রাজনৈতিক ঐক্য? বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসলামী আন্দোলনের একটি বড় দাবি। তাদের বক্তব্য অনুযায়ী 300 আসনের মধ্যে 143টি আসনে তাদের নির্বাচনী প্রতীক হাত পাখা সবচাইতে বেশি জনপ্রিয়। এই টানাপোড়েনের সূত্রপাত ঘটে ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিমের এক মন্তব্যকে কেন্দ্র করে। তিনি জানিয়েছেন, তার দল নির্বাচনের জন্য 143টি আসনে এ ক্যাটাগরির প্রস্তুতি সম্পন্ন করেছে। স্বাভাবিকভাবেই এত বড় সংখ্যার দাবি রাজনৈতিক মহলে প্রশ্ন ও সংশয়ও তৈরি করেছে। এই দাবির বাস্তব ভিত্তি বুঝতে হলে তাকাতে হবে অতীত নির্বাচনের ফলাফল এবং বাংলাদেশের নির্বাচন ভিত্তিক রাজনৈতিক বাস্তবতার দিকে। চরমোনাইয়ের 143 আসনের দাবি বাস্তবতা নাকি রাজনৈতিক একটা আকাঙ্ক্ষা? রাজনৈতিক বিশ্লেষকদের বড় একটা অংশের মতে ইসলামী আন্দোলনের এই দাবি বাস্তব রাজনৈতিক শক্তির সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশের রাজনীতিতে আসন দাবি আবেগ বা বক্তব্যের একটা বিষয় নয়। এটি নির্ভর করে দীর্ঘদিনের সাংগঠনিক বিস্তার, ধারাবাহিক মাঠ পর্যায়ের কার্যক্রম, আগের নির্বাচনগুলোর ফলাফল এবং সর্বোপরি সক্রিয় ভোট সমর্থনের উপর। এসব মানদণ্ডে বিচার করলে দেখা যায় ইসলামী আন্দোলনের বর্তমান প্রভাব এখনও এমন পর্যায়ে পৌঁছায়নি যা 143 আসনের দাবি যৌক্তিকভাবে প্রতিষ্ঠা করতে পারে। অনেকে মনে করেন এই দাবিকে আক্রমণ হিসেবে দেখার চেয়ে বাস্তবতা যাচাইয়ের একটি পর্যায় হিসেবে দেখাই যুক্তিসঙ্গত। তাদের মতে ইসলামী রাজনীতিতে টেকসই অগ্রগতির জন্য সংখ্যার মোহ নয়, বরং বাস্তব জনসমর্থন, সংগঠনের গভীরতা ও নির্বাচনী সক্ষমতাই হওয়া উচিত প্রধান মানদণ্ড। চরমোনাইয়ের পক্ষ থেকে আরও অভিযোগ ওঠে, তাদের না জানিয়ে জামায়াত এলডিপি ও এনসিপিকে তাদের জোটে যুক্ত করেছে। পাল্টা যুক্তিতে জামায়াত প্রশ্ন তোলে, যদি সিদ্ধান্ত একতরফা হতো তবে জোটের অন্য শরিকরা কেন কোনো আপত্তি তোলেনি? নতুন দল যুক্ত হওয়ার ঘোষণার সময় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চরমোনাইয়ের প্রতিনিধির উপস্থিতিও কিভাবে ব্যাখ্যা করা হবে? এই বাস্তবতা আরও স্পষ্ট হয় অতীত নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে। 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী এককভাবে অংশ নিয়ে 12.13% ভোট পেয়ে 18টি আসনে জয়ী হয়। তখন একই নির্বাচনে ইসলামী আন্দোলনের ভোট ছিল মাত্র 0.27%। তাদের আসন ছিল তখন 0, অর্থাৎ কোনো আসন পায়নি। 1996-এ জামায়াতের ভোট কমে 8.6% হলে তারা 3টি আসন পায়। বিপরীতে ইসলামী আন্দোলনের ভোট ছিল প্রায় 0.3%। 2001 সালে জামায়াত 4.28% ভোট পেয়ে 17টি আসন পেলেও ইসলামী আন্দোলনের ভোট ছিল 0.01%। আসন আবারও 0, অর্থাৎ তারা কোনো আসন পায়নি। 2008 সালে ইসলামী আন্দোলনের সর্বোচ্চ ভোট দাঁড়ায় 0.94%। অন্যদিকে জামায়াত প্রায় 4.7% ভোট পায়। এই পরিসংখ্যান স্পষ্ট করে যে ইসলামী আন্দোলনের সর্বোচ্চ ভোটও কখনো জামায়াতের সর্বনিম্ন ভোটের কাছাকাছি পৌঁছায়নি। এই বাস্তবতায় 143 আসনের দাবি স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ হয়। ভোটের গাণিতিক অনুপাতে হিসাব করলে দেখা যায় জামায়াত যদি 5টি আসন দাবিদার হয় তবে ইসলামী আন্দোলনের প্রাপ্য 1টির বেশি হওয়ার কথাই নয়। এমনকি জামায়াত শক্ত অবস্থানে থাকলেও ইসলামী আন্দোলনের অংশ সীমিত পরিসরেই থাকার কথা।
গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে অবশ্য জামায়াত ও চরমোনাইয়ের সম্পর্কের সমীকরণ অনেকটাই বদলে যায়। গণঅভ্যুত্থানের আগে দুই দলের সম্পর্ক খুব একটা সৌহার্দ্যপূর্ণ ছিল না। চরমোনাইয়ের শীর্ষ নেতারা তখন জামায়াতের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন, যা দূরত্ব বাড়িয়ে তোলে। এমনকি একসময় জামায়াতকে ভোট দেওয়া হারাম বলেও মন্তব্যে শোনা যায়। পরে ইসলামী আন্দোলনের মুফতি রেজাউল করিম তুলনামূলক সংযত অবস্থান নেন, যা দুই দলের মধ্যে বাস্তববাদী সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হয়। তবে এনসিপির সাথে জোট গঠনের পর আসন বণ্টন, প্রভাব বিস্তার এবং নেতৃত্বের প্রশ্নে পুরনো অনাস্থা আবারও অনেকটা সামনে চলে এসেছে। ফলে আগে যে সম্পর্ক পারস্পরিক বোঝাপড়ার ওপর দাঁড়িয়েছিল, তা এখন সন্দেহ এবং হিসাব নিকাশের রাজনীতিতে রূপ নিয়েছে। এই পরিবর্তন অনেকের কাছে প্রমাণ করে যে আদর্শের চেয়ে ক্ষমতার সমীকরণই এখন বেশি প্রভাব ফেলেছে। এই অবস্থায় জামায়াত আসন সমঝোতার প্রশ্নে তুলনামূলক উদার অবস্থান নিয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সম্ভাব্য বিজয়ের সামনে দাঁড়িয়েও তারা শরিকদের জন্য বড় ছাড় দিয়েছে। এনসিপিকে সর্বোচ্চ 30টি আসন ছেড়ে দেওয়া, এমনকি নিজ দলের প্রার্থীদের স্বেচ্ছায় সরে দাঁড়ানো বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে একটা বিরল উদাহরণ হিসেবেই দেখা হচ্ছে, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে চরমোনাই এবং জামায়াতের সম্পর্কের এই টানাপোড়েন দেখাচ্ছে ক্ষমতা, আস্থা ও সংগঠনের ভারসাম্যের জটিল চিত্র। শেষ পর্যন্ত জোট টিকে থাকলেও এই মনোমালিন্য ভবিষ্যতের আসন বণ্টন ও রাজনৈতিক সমঝোতার পথে গুরুত্বপূর্ণ নির্দেশক হয়ে থাকবে। জাতীয় রাজনীতিতে এই জোটের স্থায়িত্ব নির্ভর করছে বাস্তবসম্মত সিদ্ধান্ত, পারস্পরিক আস্থা এবং কৌশলগত পরিপক্কতার উপর। প্রিয় দর্শক, আপনি কোন আসন থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন কমেন্ট করে জানাবেন এবং সেখানকার সমীকরণও তুলে ধরবেন, কারণ আমরা আপনার মতামতকে গুরুত্ব দিতে চাই, জানতে চাই আপনার অভিমত। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ রইল। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01720210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।